হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহান সাকিব এবং আমাদের সাথে আজকে আছেন আইএলটিএস এক্সপার্ট আশিক ভাইয়া। আশিক ভাইয়া এবং আমি মিলে আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আইএলটিএস পরীক্ষায় স্পিকিং টেস্টে ভালো করতে হয়। আমি যদিও কোনো আইএলটিএস এক্সপার্ট না, বাট আশিক ভাইয়া অনেক ভালো আইএলটিএস এক্সপার্ট। তিনি আপনাদের সবাইকে বোঝাবেন যে আসলে কিভাবে আইএলটিএস পরীক্ষায় কোন কোন জিনিস অ্যাডপ্ট করলে আপনারা অনেক ভালো স্কোর করতে পারবেন। আশিক ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। হাউ আর ইউ? আই এম অলসো ফাইন। সো আজকে আমরা যে জিনিসটা করার ট্রাই করবো, আমরা একটু স্পিকিং টেস্ট নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। আর বন্ধুরা, তোমরা সবাই একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে কে কোথা থেকে, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের এই শোটা উপভোগ করছো। আর আশিক ভাইয়ের কাছে যে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারো। ইতোমধ্যেই আশিক ভাই, আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের অনেক অনেক বন্ধুরা অনেক অনেক প্রশ্ন আমাদেরকে লিখে পাঠিয়েছে। সো ওই প্রশ্নগুলো থেকে আমরা সর্ট আউট করে একেবারে বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো হচ্ছে অনেকেই জানতে চাইছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? সো আর ইউ রেডি? ইয়েস, শিওর। ওকে, সো লেটস স্টার্ট। সো আমাদের কাছে বন্ধুরা প্রথম যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে, হোয়াট আর উই মেইনলি গোইং টু ডিসকাস টুডে? আমরা আজকে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলবো? থ্যাংক ইউ। বেসিক্যালি আজকে টপিক হচ্ছে আইএলটিএস স্পিকিং টেস্ট। সো on IELTS speaking test I have another talk. Next talkটা IELTS speaking test নিয়ে হবে। সো আজকে আমরা IELTS speaking testটা কি, কিভাবে হয় এবং মার্কিং ক্রাইটেরিয়াটা কেমন, আপনার স্পিকিংটা কিভাবে অ্যাসেস করা হয় সেটা জেনারেলি আলোচনা করব। আর শেষে গিয়ে আমরা IELTS স্পিকিং এর যে ফার্স্ট পার্ট 1টা সেটা একটু ইলাবোরেটলি ডিসকাস করব। আচ্ছা, সো আজকে আমরা একেবারে শুরুতেই তাহলে আমরা জেনে নিলাম যে আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব। এখন তাহলে আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য আইএলটিএস স্পিকিং টেস্ট লাইক, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি রকম? Alright, IELTS speaking test is a face-to-face interview with a live examiner. So speaking test 11 to 14 minutes continued হবে, but that means minimum 11 minutes, maximum 14 minutes is between you and your examiner. So total speaking test এ তিনটা পার্ট থাকবে। ফার্স্ট পার্টটা 4 to 5 minutes, সেকেন্ড পার্ট 3 to 4 minutes, থার্ড পার্ট আবার 4 to 5 minutes। আমি আবার বলছি, ফার্স্ট পার্ট 4 to 5 minutes, সেকেন্ড পার্ট 3 to 4 minutes, থার্ড পার্ট 4 to 5 minutes। কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করব আবার কোন পার্টে কয় মিনিট থাকে, কমিউনিটি ইন্টারভিউ হয়। I will ask you, you can answer it in the comment box so that you remember it. And first part যেটা হয় is all about questions and answers on easy familiar topics, part 1 that goes on for 4 to 5 minutes. And second part যেটা হয়, you are given a topic and you give a speech, so that goes on for total 3 to 4 minutes. And in the last 4 to 5 minutes, I mean the last part, there is a discussion which is actually thematically linked with the topic you get in part 2. পার্ট 2তে আপনি যে টপিকটা পাচ্ছেন সেটা রিলেটেড জেনারেল অর মোর জেনারেল ডিসকাশন হয় পার্ট 3তে, হুইচ ইজ ভেরি এঙ্গেজিং উইথ দ্য এক্সামিনার। সো আর হোল টেস্টটা রেকর্ডেড হবে, সো ইউ শুড স্পিক ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি so that the second examiner can listen. So these are the basic things you needed to know about before we start off. ভাইয়া, আমার একটা মানে ব্যক্তিগত জানার আগ্রহ আছে, ইচ্ছা আছে, সেটা হচ্ছে টেস্টটা রেকর্ড করা হয় কেন? যাতে পরে আপনারা হাসাহাসি করতে পারেন, এই জন্য? না, সেকেন্ড এক্সামিনেশনের জন্য। যে কোনো কারণে এটা সেকেন্ড এক্সামিনেশন হতে পারে, থার্ড এক্সামিনেশন হতে পারে। সো দ্যাটস বিকজ আইএলটিএস ইজ এ ভেরি সিকিউর টেস্ট এবং নির্ভুল টেস্ট। সো এটাকে আরো বেশি নির্ভুল করার জন্য এক্সামিনার চাইলে দ্বিতীয়বার শুনে পারফেক্ট স্কোরটা যাতে আপনি ডিজার্ভ করেন সেটা দিতে পারে, কোনো ভুল যাতে না হয়। দ্যাটস ওয়াই ইটস রেকর্ডেড। সো এই কারণে কিন্তু এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত একটা টেস্ট এবং এভাবেই কিন্তু ক্রস চেক করা হয়। এটা আমরা জেনে নিলাম যাতে কোনো সময় কোনো অভিযোগ না থাকে আমাদের যে আচ্ছা আমি কি বললাম এক্সামিনার মনে বুঝতে পারে নাই। আমার এক ফ্রেন্ড একবার আমাকে বলেছিল, মানে আমার দুই ফ্রেন্ডের মধ্যে কনভারসেশন হচ্ছিল। সো এক ফ্রেন্ড বলছে, আরে আমি যে কি বলছি বুঝতেই তো পারে নাই আইএলটিএস এক্সামিনার, এই জন্যই কম নাম্বার দিছে। সো আরেকজন ফ্রেন্ড
সে আরেকজন ফ্রেন্ড শুনে বলছে অবশ্যই বুঝতে পারে নাই, বুঝতে পারলে যত পাইছস তত পাইতি না। সো এইরকম আর কি ব্যাপারগুলো নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন আশা করি থাকবে না, কারণ হচ্ছে আইএলটিএস পরীক্ষা একেবারে সিকিউরড একটা পরীক্ষা, এবং এখানে দরকার হলে আশিক ভাইয়া যেহেতু একজন আইএলটিএস এক্সপার্ট, তিনি গ্যারান্টি দিচ্ছেন যে এখানে ক্রস চেকিং এর সুযোগ আছে। সো এখানে কোনো কনফিউশনের কোনো জায়গায় নেই যে আপনি যে নাম্বারটা ডিজার্ভ করছেন সেটা আপনি পাচ্ছেন না, এরকম ভাবার কোনো কারণই নেই। সো আমরা তাহলে পরের কোশ্চেনটা দেখতে পারি, সেটা হচ্ছে যে হাউ ইজ স্পিকিং অ্যাসেসড ইন আইএলটিএস, মানে আইএলটিএস পরীক্ষায় এই যে আমাদের স্পিকিংটা, এটা আসলে কিভাবে অ্যাসেস করা হয় বা পরীক্ষা করা হয় কিভাবে? আশিক ভাইয়ের মনে হয় নেট একটু কানেক্ট হতে সমস্যা করছে, ততক্ষণ আমরা একটু কমেন্ট করে নিতে পারি। আমাদের সাথে এখন প্রায় 400 বন্ধু জয়েন করেছে, আমাদের সাথে মাহি জয়েন করেছে, তারপরে নাহি জয়েন করেছে, তানজিব জয়েন করেছে আমাদের সাথে, চিটাগং থেকে তানভীর জয়েন করেছে, নীলফামারী থেকে আমাদের বন্ধুরা দেখছে। এই মুহূর্তে প্রায় 400রও বেশি বন্ধু কিন্তু আমাদের সাথে এই লাইভ সেশনটাতে জয়েন করেছে। আমরা একটু ওয়েট করতে পারি এই টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য, যে কখন আমাদের হচ্ছে আশিক ভাইয়া ফেরত আসেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারি যে আমাদের কি কি প্রশ্ন আছে। সো আমাদেরকে অনেকেই দেখছে, আমি একটু কমেন্ট গুলো তাহলে পড়ি। সিনথিয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোয়াখালী থেকে আমাদের বন্ধুরা দেখছে, তারপরে হচ্ছে আফরিয়া নিশা সালাম জানাচ্ছে, তারপর হচ্ছে মানিকগঞ্জ থেকে নাহিদ দেখছে, মলি দেখছে, মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে হ্যালো মনি, ভোলা থেকে মাহি দেখছে, সুনামগঞ্জ থেকে রাসেল আহমেদ দেখছে, বেলাল দেখছে ফেনী থেকে, তারপর বিশ্বাস সজল দেখছে খুলনা থেকে। সো এরপরে আমাদের আরো বন্ধুরা কিন্তু আমাদের সাথে জয়েন করেছে। সিলেট থেকে ফখরুল ইসলাম দেখছে, এবং সিলেট থেকেই দেখছে হচ্ছে আমির হোসেন। আমরা একটু দেখি যে আমাদের আশিক ভাইয়া কোথায়। সো আশিক ভাইকে আমরা মেসেজ পাঠাচ্ছি যে আশিক ভাই কোথায়। লেটস সি আশিক ভাই আমাদের অ্যান্সার দেয় কিনা। ততক্ষণে তোমরা কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে লিখে জানাতে পারো। ইরাম হাসান ময়মনসিংহ থেকে জয়েন করেছে, প্রীতি জয়েন করেছে মানিকগঞ্জ থেকে। সো আশিক ভাইয়া কানেক্ট হওয়ার ট্রাই করছে, গুড নিউজ। না হলে হয়তো বা সেশনটা আমাকেই কন্ট্যাক্ট করতে হতো, আমি বেশ আতঙ্ক অনুভব করছিলাম যে সেশনটা আমাকেই কন্ট্যাক্ট করতে হয় কিনা। আচ্ছা, সো আশিক ভাই is going to be back within a few minutes. সো ততক্ষণে আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু আমরা লিখে জানাতে পারি কমেন্ট সেকশনে। জেসমিন আক্তার কক্সবাজার থেকে দেখছে। আচ্ছা, আশিক ভাইয়ার বাসার কারেন্ট চলে গেছে, এই কারণে আশিক ভাই একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করছে। আশা করি আমরা সবাই এই পরিস্থিতিটার সাথে পরিচিত। যখন ছোটবেলায় আমাদের এলাকায় লোডশেডিং হতো, আমরা কিন্তু সবাই বাসা থেকে নেমে যেতাম, এবং আমাদের জন্য সেটা একটা আনন্দ উৎসবের ব্যাপার হতো। কারণ হচ্ছে আমরা বন্ধুরা যখন বিকেল পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজানের আগ পর্যন্ত তো খেলতামই, আবার যখন হচ্ছে কারেন্ট চলে যেত সন্ধ্যাবেলা, তখন কিন্তু আমরা খেলতে নামতাম। সো এটা কিন্তু অনেক নস্টালজিক একটা এক্সপিরিয়েন্স। কিন্তু এই মোমেন্টে আশিক ভাইয়ের নেট চলে যাওয়ায়, আশিক ভাইয়ের কারেন্ট চলে যাওয়ায় আশিক ভাইয়ের জন্য ব্যাপারটা মনে হয় খুব একটা সুখকর হচ্ছে না। সো বন্ধুরা, তোমরা কিন্তু এই সময়ের মধ্যে আমাদেরকে একটু কমেন্টে লিখে জানাতে পারো। আমরা একটু দেখি যে এই সেকেন্ড স্লাইডটাতে আসলে কি দেখানোর চেষ্টা করছিলেন আশিক ভাইয়া। সো আমাদের মার্কিং ক্রাইটেরিয়া গুলো কি রকম হয়? আমাদের কিন্তু মার্কিং ক্রাইটেরিয়া গুলোতে অনেকগুলো জিনিস আপনাদের এসেস করা হয়। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স দেখা হয়, অর্থাৎ আপনি কত চমৎকার ভাবে সাবলীল ভাবে কথা বলতে পারছেন, এই জিনিসটাকে কিন্তু বলা হয় ফ্লুয়েন্সি। তার পাশাপাশি একটা জিনিসকে প্রায়োরিটি দেওয়া হয়, সেটা হচ্ছে আপনার কোহেরেন্স কতটুকু। অর্থাৎ দেখা যায় যে আপনি যে কথাটা বলছেন সে কথাটা মিলছে কিনা। আচ্ছা, আশিক ভাই জয়েন করার চেষ্টা করছেন, আমরা একটু আশিক ভাইয়ের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করি। সো আশিক ভাইয়ের ডিভাইস ইজ নট কানেক্টেড, লেটস সি। সো তারপরে আরেকটা জিনিস হচ্ছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণ। এখানেও কিন্তু মার্কিং থাকে। তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স থাকে, তার মানে হচ্ছে আপনি কতটুকু রিসোর্সফুল কথাবার্তা বলতে পারছেন, এই জিনিসটা থাকে। এবং গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি অ্যান্ড রেঞ্জ থাকে, তার মানে আপনি যখন কথা বলছেন স্পিকিং টেস্টে, তখন
আপনার এই কথাগুলো কতটুকু ভ্যালিড হচ্ছে গ্রামাটিক্যালি সেটাও কিন্তু জাজ করা হয়, এসেস করা হয়। আচ্ছা, সো তারপরে আমরা বন্ধুদের একটু কমেন্ট করে দেখে আসতে পারি। বন্ধুরা কিন্তু অনেক কমেন্ট লিখছে, যেমন হচ্ছে সামি মাহবুব বলছে আমি ইংলিশে কথা বলতে চাই, কিভাবে শুরু করতে পারি? এই কমেন্টটা, এই যে আমি ইংলিশে কথা বলতে চাই কিভাবে শুরু করতে পারি, এই কমেন্টটা ইংলিশে লেখার মাধ্যমে কিন্তু তুমি শুরু করতে পারো। আশা করি নেক্সট কমেন্টটা তুমি ইংলিশে লিখবে, এভাবে তুমি শুরু করতে পারো। তার পাশাপাশি তুমি কিন্তু তোমার বন্ধুদের সাথে কথা বলতে পারো, তার পাশাপাশি তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারো। পরিবারের যদি তোমার কোনো ছোট ভাই বা বোন থাকে তাদের সাথে তুমি প্রতিনিয়ত ইংলিশে যদি কমিউনিকেট করতে পারো, তাহলে দেখবে যে তোমার স্পিকিং যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। আরেকটা জিনিস আমরা ভুল করি, যে কারণে আমাদের ফ্লুয়েন্সিটা অনেক সময় কমে যায়, সেটা হচ্ছে আমরা না একটা জিনিস প্রথমে বাংলায় চিন্তা করি, তারপর সেটাকে অনুবাদ করি ইংরেজিতে, তারপর সেটাকে বলার চেষ্টা করি ইংরেজিতে। এই কারণে দেখা যায় যে সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে। সো এখন থেকে আমরা যেই ব্যাপারটা করার ট্রাই করব সেটা হচ্ছে এখন থেকে আমরা চিন্তা করার চেষ্টাই করব ইংরেজিতে। অর্থাৎ একটা কিছু দেখলে বাংলায় চিন্তা না করে সেটা নিয়ে আমরা ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করব। হয়তোবা তোমাদের কাছে ব্যাপারটা শুনতে বেশ অদ্ভুত লাগছে, কিন্তু তোমরা যদি এই কাজটা করো তাহলে দেখবে যে আস্তে আস্তে কিন্তু তোমাদের এই ক্যাপাসিটিটা গ্রো করবে। আচ্ছা, আমরা আরো কিছু কোশ্চেন দেখে আসি। ইরাম হাসান জানতে চাচ্ছে আইএলটিএস এক্সাম দিতে আসলে কত টাকা লাগে? অবশ্যই অনেক টাকার একটা প্রশ্ন। কত টাকা এক্স্যাক্টলি লাগে এই হিসাবটা হচ্ছে আশিক ভাইয়া ফেরত এসে দিতে পারবেন। তারপর হচ্ছে মামুনুর রশিদ বলছে আই এম স্পিকিং উইথ ইউ ফ্রম নোয়াখালী। হ্যালো হানানুর রশিদ। তারপর হচ্ছে জুনায়েদ হোসেন বলছে ভাইয়া আই এম হ্যাপি টু এনজয় দিস লাইভ। জুনায়েদ হোসেন বলছে থ্যাঙ্কস আ লট। ঠিক আছে, সো আশিক ভাইয়ের ডিভাইস আবারও আশিক ভাই কানেক্ট করার ট্রাই করছেন, লেটস সি। আর যে প্রশ্নটা এসেছে যে কত টাকা লাগে, এই মুহূর্তে বাংলাদেশি টাকায় প্রায় 17,500 টাকা লাগে রেগুলার আইএলটিএস এক্সামে আপনি যদি অংশগ্রহণ করতে চান। এবং এটা হচ্ছে আপনি যদি ডিভাইস কানেক্টেড হয়ে যদি পরীক্ষাটা দিতে চান তাহলে, অথবা যদি আপনি একেবারে ফিজিক্যালি টেস্টটা দিতে চান তাহলেও আপনাকে একই পরিমাণ খরচটা আসলে করতে হবে। আচ্ছা, সো আমরা দেখি আর কি কি কমেন্ট করছে। হ্যাঁ, আবু হেনা মোর্শেদ একটা চমৎকার কমেন্ট করেছেন, এটা একটু আমরা পড়ি। সেটা হচ্ছে টকিং টু মাইসেলফ ইন ফ্রন্ট অফ মিরর ইজ আ গুড ওয়ে। এটা যদি প্রশ্ন হয়ে থাকে তার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই এই কাজটা আপনারা করতে পারেন। আরেকটা কাজ আমি ছোটবেলায় করতাম, শুধু আমার ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য না, আমার বাংলা ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, সেটা হচ্ছে আমি একটা কথা বলার সময় সেই কথাটা রেকর্ড করতাম। কারণ হচ্ছে আমরা যখন কথা বলি, আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করি, তখন না আমরা বুঝতে পারি না যে আমাদের সমস্যাগুলো কি কি, কিংবা আমরা কি কি ভুল বলছি। কিন্তু আমরা যখন সেই জিনিসটাকে রেকর্ড করি, অডিও রেকর্ড অথবা ভিডিও রেকর্ড, তখন না আমরা পরবর্তীতে নিজেরাই নিজেদের ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং পরবর্তীতে নিজেরাই আমাদের ভুলগুলোকে রেকটিফাই করতে পারি। এই ব্যাপারটাও কিন্তু আমরা করার ট্রাই করব। অর্থাৎ এই যে নিজের ভুল যদি আমরা নিজে ঠিক করতে পারি, ধরতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে, আমাদের স্পিকিং ক্যাপাসিটিটা বাড়বে। সো তারপরে আরো বন্ধুরা প্রশ্ন করেছে, আমি একটু প্রশ্নগুলো দেখি। ফখরুল ইসলাম যেমন বলছে হ্যাঁ আশিক ভাই ইজ ব্যাক, থ্যাঙ্কস টু দ্য অলমাইটি আশিক ভাই। যে আমি বেশ আশিক ভাই আমি বেশ থ্যাংক ইউ, আই এম সো সরি দ্যাট আমার এখানে পাওয়ার কাট হয়ে গিয়েছিল দেন। আচ্ছা আচ্ছা, তো আমি বেশ প্রেসারে ছিলাম এই ছোট খেলা থেকে। আমি মাত্রই রিয়েলাইজ করলাম যে আইএলটিএস দেওয়াটা চেয়েও আইএলটিএস শেখানোটা অনেক টাফ, এবং আশিক ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সহজ করে শেখানোর জন্য। সো আমরা কথা বলছিলাম যে হাউ স্পিকিং আইএলটিএস। অলরাইট, স্পিকিং টেস্টটা আসলে অ্যাসেস করাটা খুবই টাফ একটা কাজ, বাট আইএলটিএস এটা খুবই সুন্দরভাবে অ্যাসেস করা হয়, ভেরি এফিশিয়েন্টলি। সো এখানে 4টা জিনিস দেখা হয়, আমি স্ক্রিন করছি, দেখতে পাচ্ছেন। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স, প্রনাউন্সিয়েশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। গ্রামার এবং ভোকাবুলারি নিচে যে দুটা, পরের যে দুটা সেটা আপনার রিসোর্স, আপনার যে গ্রামাটিক্যাল সেন্স, আপনার যে ভোকাবুলারি স্টক, সেটা আপনি তো ছোটবেলা থেকে শিখছেন বা স্পিকিং এর আগে আরো ডেভেলপ করছেন। বাট যে ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশন, সে দুটো হচ্ছে আপনি এখন পারফর্ম করছেন, আপনার যত ভোকাবুলারি জানেন বা গ্রামার জানেন সবকিছু দিয়ে আপনি এখন স্পিকিংটা করছেন, ইউ আর পারফর্মিং। সো সেটাই কিন্তু পারফরমেন্স। সো আপনি দেখেন প্রত্যেকটার ব্র্যাকেটে আমি 9999 লিখেছি, দ্যাট মিনস প্রত্যেকটাতেই কিন্তু আলাদাভাবে 9 এ মার্কিং হয়, প্রত্যেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট।
আপনার টেস্ট শেষে এক্সামিনার আলাদা আলাদা বক্সে 4বার আপনাকে মার্কিং করবে, 4বারই 9-এ মার্কিং করবে। সো গ্রামার ভোকাবুলারি নিয়ে আমি অলরেডি প্রিভিয়াস টকে বলেছি, রাইটিং এর ক্ষেত্রে অলমোস্ট সেরকমই। সো ইনফ্লুয়েন্স ইন প্রনাউন্সিয়েশন নিয়ে আমি বলবো আরো। সো জেনারেলি যেটা বলতে চাইলে মার্কিং ক্রাইটেরিয়াটা এরকমই, আপনাকে 4টা জিনিস খেয়াল রাখতে হবে। যদিও আপনার অনেক বেশি গ্রামার এবং ভোকাবুলারি ইম্পর্টেন্ট, বাট ফ্লুয়েন্সি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আসলে সেদিকে মনিটর করা যায় না। সো ফ্লুয়েন্সিটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট ওভারঅল পারফরমেন্সটা করার জন্য। হাউএভার মার্কিং কিন্তু সব জায়গায় ইকুয়াল। সো দ্যাটস দ্য বেসিক অফ মার্কিং ক্রাইটেরিয়া, ফারহান ভাই। সো এই ব্যাপারটা কিন্তু সবার জন্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের 4টা যে ক্রাইটেরিয়া আছে, ফ্লুয়েন্সি আছে এন্ড কোহেরেন্স আছে, প্রোনাউন্সিয়েশন আছে, রিসোর্স আছে, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি এন্ড রেঞ্জ আছে, সবগুলোর জন্য কিন্তু নম্বরটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়। অর্থাৎ আপনি একটা জিনিস অসাধারণ ফাটাফাটি দুর্দান্ত পারেন, তার মানে এই না যে আরেকটা জায়গায় আরেকটা ক্রাইটেরিয়াতে আপনি পারেন না তাহলে আপনার স্কোর ভালো আসবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। সবগুলোই কিন্তু এটা কিন্তু ফারহান ভাই এই যে 4টা জিনিস ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ক্যান্ডিডেটদের ফেভারেই যায়। কারণ কারো যদি হয়তো গ্রামার একটু খারাপ হয়, ইট ডাজন্ট মিন দ্যাট তার স্কোরটা একেবারে খারাপ হয়ে যাবে, নট লাইক দ্যাট। অন্য জায়গা দিয়ে সে মার্কসটা তুলে নেওয়ার সুযোগটা আছে। সো এটা ক্যান্ডিডেটদের ফেভারেই যায়। হ্যাঁ, সো এই ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা তাহলে পরের প্রশ্নটাতে কি ভাইয়া যেতে পারি? পরের যে প্রশ্নটা স্টুডেন্টটা করেছে। শিওর, অফ কোর্স। ওকে, সো হোয়াট ইজ মিন বাই এফসি? ইয়েস, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স এই দুটো জিনিস কিন্তু একসাথে দেখা হয় আইএলটিএস এ। আমি ফার্স্ট অফ অল কোহেরেন্সটা বলিনি। কোহেরেন্স হচ্ছে আপনি রেলেভেন্ট কিনা, অর্থাৎ আপনাকে যে কোয়েশ্চেন করা হয়েছে আপনি সেটার আনসারটা দিয়েছেন কিনা, আর ইউ কোহেরেন্ট। এট দ্য সেম টাইম সেটা রেলেভেন্ট এবং সেটাকে আপনি ডেভেলপ করেছেন কিনা। আপনাকে যে কোয়েশ্চেনটা করা হলো, ইউ আনসার টু দ্য কোয়েশ্চেন এন্ড ইউ ডেভেলপড, ইউ এক্সপ্লোর ইট, এক্সটেন্ড ইট, ইউ এক্সাম্পলিফাই ইট, অনেক বেশি, সেটাই হচ্ছে রেলেভেন্ট ডিসকাশন। এবং আপনার যে আইডিয়াগুলো সেই আইডিয়াগুলো আপনি লজিক্যালি সিকোয়েন্স করেছেন কিনা, 1 by 1, এবং একটার সাথে একটা কানেক্টেড কিনা, এটাকে ওয়েল সিগন্যাল কিনা, রিডার আপনাকে ফলো করতে পারছে কিনা। এট দ্য সেম টাইম আপনার বিটুইন আইডিয়াস এবং উইদিন সেন্টেন্সেস আপনার আইডিয়াগুলোকে আপনি লিঙ্ক আপ করেছেন কিনা, কোহেসিভ ডিভাইস অর্থাৎ লিঙ্কিং ফ্রেজ ইউজ করেছেন কিনা। সো সেটা হচ্ছে কোহেরেন্স। এটা ফ্লুয়েন্সির সাথে একসাথেই দেখা হয়, একসাথেই মার্কিং হয়। ফ্লুয়েন্সি, হোয়াট ইজ ফ্লুয়েন্সি, এটা যদি বলি, এটা খুবই অনেকেই রং কনসেপ্ট আছে ফ্লুয়েন্সি নিয়ে। আমি জানি না অডিয়েন্স কি ভাবে ফ্লুয়েন্সি নিয়ে। অনেকেই মনে করে যে ফ্লুয়েন্সি মানে আই হ্যাভ টু স্পিক ভেরি ফাস্ট। অ্যাকচুয়ালি নট। ফ্লুয়েন্সি বোঝানোর জন্য আমি এখানে দুটো শব্দ ইউজ করেছি, এফোর্টলেসনেস এবং এফোর্টলেসনেস ভার্সেস এফোর্ট। এখানে এক্সামিনার দেখবে আপনার স্পিকিংটা করতে কতটুকু এফোর্ট লাগে। আপনি যত কম এফোর্ট লাগে, যত আপনি এফোর্টলেস হয়ে যাবেন, ততই বেটার স্কোর, বেটার ফ্লুয়েন্সি হিসাবে এটাকে কনসিডার করা হবে, বেটার স্কোর পাবেন। যেমন ধরেন 6 মানে কি, 6 মানে হচ্ছে আপনি ফ্লুয়েন্ট, ইউ ক্যান কন্টিনিউ, কিন্তু আপনার এফোর্ট লাগছে। পুরো আপনি গিভ আপ করেন না, সবকিছু আপনি এক্সপ্লোর করে যান, ডিটেইলে যান, বাট আপনার ইংলিশটা লেবোরিয়াস, আপনার স্ট্রাগল করে বলতে হচ্ছে, টু গেট দ্য ভোকাবুলারি, টু গেট দ্য গ্রামার, টু গেট হোল্ড অফ দ্য আইডিয়াস। প্রত্যেকটি জায়গায় আপনার একটা এফোর্ট লাগছে এবং সেটা খুব নোটিসেবল, কিন্তু আপনি গিভ আপ করছেন না, কন্টিনিউ করছেন। এই যে এফোর্ট, আর 7-এ গেলেই কি হয়, আপনার অনেকটাই এফোর্টলেস হয়ে যান। আপনি কিছু কিছু জায়গায় হয়তো বাম্পি থাকেন, বাট মোস্টলি স্মুথ, দ্যাট ইজ 7। হয়তো মিড সেন্টেন্সে মাঝামাঝিতে একটু আপনার হেজিটেশন থাকে। আমাদের এফোর্টলেসনেস যেটা, সেটা ডিসরাপ্ট হয় আসলে হেজিটেশনের কারণে, সেলফ কারেকশনের কারণে, এবং ব্যাক ট্র্যাকিং, সামনে গিয়ে আবার পেছনে যাওয়া, এবং আননেসেসারি পজেস এর কারণে। সো এই জিনিসগুলো যখন কমে আসবে, তখন আপনি মোর অ্যান্ড মোর এফোর্টলেস হয়ে যাবেন। 8 মানে হচ্ছে মোস্টলি এফোর্টলেস, 9 হচ্ছে ফুললি এফোর্টলেস। সো উই ওয়ান্ট এফোর্টলেস ইংলিশ। এফোর্টলেস মানে কি, যেমন মাদার টাং, যখন আমরা বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় কথা বলি, উই ডোন্ট নিড এনি এফোর্ট, উই জাস্ট গো অন ফ্লুয়েন্টলি, ইট কামস ফ্রম অ্যান আননোন সোর্স। সো এটা আমাদের কেউ শেখাতে হয় না যে এভাবে বলতে হবে,
We don't monitor our language, কোন vocabulary, which word to use, which grammar to use, which type of sentence to frame. We don't look at that, we don't monitor that. It comes automatically, isn't it? এই যে automatic delivery fluence, এটাই effortlessness. অর্থাৎ আপনি you can speak easily, comfortably, powerfully, spontaneously. That is ফ্লুয়েন্সি। সো এটা খুবই ইম্পর্টেন্ট, স্পিকিং এর সবকিছুর উপর একটা ইনফ্লুয়েন্স থাকে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সির সাথে প্রনাউন্সিয়েশনটাও রিলেটেড, আমি বলবো সেটা। সো ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স আমি সাম আপ করি। কোহেরেন্স বেসিক ফ্লুয়েন্সি ইজ হাউ এফোর্টলেস ইউ আর, হেজিটেশন কত কম সেটা। অ্যান্ড কোহিয়ারেন্স ইজ বেসিক্যালি relevance, topic development, and idea linking. So that is what is meant by FC, fluency and coherence. সো আমরা বুঝে ফেললাম চমৎকার ভাবে যে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স অর্থাৎ এফসি বলতে কি বোঝানো হয়। আশা করি আমাদের বন্ধুরাও সবাই বুঝতে পেরেছে। কারো যদি কোনো কনফিউশন বা জিজ্ঞাসা থেকে থাকে ফার্দার, অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাও। পাশাপাশি এটাও লিখে জানাও কে কোথা থেকে দেখছো। আমাদের বন্ধুরা আমাদেরকে জার্মানি থেকে দেখছে, পশ্চিমবঙ্গ থেকে দেখছে। আমরা অসংখ্য কমেন্ট পাচ্ছি। অনেকে আগের এপিসোডগুলোর লিংক চাচ্ছে, পরবর্তীতে কমেন্ট সেকশনে লিংকগুলো দিয়ে দিব। এই মোমেন্টে তো অ্যাকচুয়ালি শোটা হোস্ট করছি, এখন লিংক খুঁজে দেওয়া একটু ক্রিটিক্যাল আমার জন্য। আচ্ছা, সো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটাতে ভাইয়া চলে যাই। পরেরটা হচ্ছে শিওর, অ্যাকসেন্ট কি ম্যাটার করে? অ্যাকসেন্ট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। আপনি এটা কেন এক্সপেক্ট করবেন যে আপনি একজন বাঙালি হয়ে আপনি ব্রিটিশ বা আমেরিকান বা অস্ট্রেলিয়ানদের মতো অ্যাকসেন্টে কথা বলবেন? আমরা কি এক্সপেক্ট করতে পারি যে একজন আমেরিকান এসে আমাদের মতো বাংলায় কথা বলবে? সো এই ধরনের কোনো এক্সপেকটেশন আইএলস নেই। নেক্সট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি রিলেটেড টু প্রনাউন্সিয়েশন, যে অ্যাকসেন্ট ম্যাটার করে কিনা। প্রনাউন্সিয়েশন আসলে কি দেখা হয়, অ্যাকসেন্ট দেখা হয় না। আপনি নিউট্রাল অ্যাকসেন্টে কথা বলেন, আপনার ব্রিটিশ বা আমেরিকান যদি থাকে এটার জন্য কোনো রিওয়ার্ডও নেই, কোনো পেনাল্টিও নেই। সো কারো যদি ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অফ লিভিং ইন দোজ কান্ট্রিজ ফর লং টাইম, আপনি হয়তো অ্যাকসেন্ট ডেভেলপ করে আসতে পারেন, বাট এটার কোনো রিওয়ার্ড নেই। সো এটা যাদের নেই, যে জিনিসটা তাদের এক্সপোজার নেই, সেটা করতে গেলে বরঞ্চ ক্ষতিকর। আমি ইচ্ছা করে আমি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে চাইলাম, ইট উইল সাউন্ড ভেরি উইয়ার্ড। সো সেটা না করাটাই বেটার। আপনি যেটা দেখা হয় প্রনাউন্সিয়েশনে, সেটা আমি বলছি। দুটা জিনিস দেখা হয়। নাম্বার ওয়ান হচ্ছে pronunciation of the individual words, phonemes, আপনি প্রত্যেকটি ওয়ার্ড যে প্রনাউন্স করছেন সেটা মিসপ্রনাউন্স করছেন কিনা, এটা দেখা হয়। মিসপ্রনাউন্স কেন হয় বা কিভাবে হয়? মিসপ্রনাউন্স হয় আমরা যখন আমাদের ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করার সময় আমাদের মাদার টাং L1 এটাকে ইন্টারফিয়ার করে। L1 ইন্টারফিয়ারেন্স, L1 ইনফ্লুয়েন্স। আপনার প্রনাউন্সিয়েশন গুলোর উপর বাংলা ভাষা অর্থাৎ মাদার টাং এর ইনফ্লুয়েন্স কতটা স্ট্রং আছে, যত কম থাকবে তত, এইটা কিছুটা থাকবে, এটা স্বাভাবিক। একদম 8 পর্যন্ত আপনার মিনিমাল একটা L1 ইনফ্লুয়েন্স, L1 মিনস ল্যাঙ্গুয়েজ 1 এর ইনফ্লুয়েন্স থাকে। সে কারণে আমরা প্রনাউন্সিয়েশন গুলো ভুল মিসপ্রনাউন্স করি বা স্লাইটলি মিসপ্রনাউন্স করি। এখন সেই মিসপ্রনাউন্সটা যদি আপনার মিনিংকে ইম্পিড না করে, আপনি হয়তো স্লাইটলি মিসপ্রনাউন্স করলেন, এক্সাক্ট প্রনাউন্সিয়েশন করলেন না, বাট মিনিং ইজ ক্লিয়ার, উই আন্ডারস্ট্যান্ড ইট। সো এটা খুব একটা ম্যাটার করে না। সো একেবারে এখানে বাংলাদেশি স্পিকার যারা, ওদের কিন্তু অনেক অ্যাডভান্টেজ। বাংলা সাউন্ডটা অনেক ভালো হওয়াতে ইউজুয়ালি দে ডোন্ট মিসপ্রনাউন্স মাচ, এবং মোস্ট অফ দ্য সাউন্ডস তারা চাইলে শিখে নিতে পারে। বাট অনেক দেশের মাদার টাং এর ইনফ্লুয়েন্স এত স্ট্রং থাকে, তারা এটাকে নিউট্রালাইজ করতেই পারে না। দে ক্যানট প্রনাউন্স আলটিমেটলি সাম অফ দ্য ওয়ার্ডস, এবং যেটা মিনিংই বোঝা যায় না তাদের প্রনাউন্সিয়েশন। আর এটা কিন্তু মেইন জিনিস না। আমাদের প্রনাউন্সিয়েশনের মেইন জিনিস হচ্ছে ইন্টোনেশন এবং স্ট্রেস, অর্থাৎ রিদমটা, আপনার সেন্টেন্সটা। ওয়ার্ড লেভেল প্রনাউন্সিয়েশন না, সেন্টেন্স লেভেল প্রনাউন্সিয়েশন। একটা সেন্টেন্স যখন আপনি প্রডিউস করলেন, সেটা রিদমটা কি হলো, কোন জায়গায় আপনি স্ট্রেস দিলেন, কোন জায়গায় দিলেন না, দ্য আপস এন্ড ডাউন, দ্য চাঙ্কিং, হুইচ ইজ in short I can call it the rhythm. So এটাই হচ্ছে মেইন pronunciation. That's the beauty of pronunciation. So this rhythm nobody can teach you. কেউ আপনাকে এটা শেখাতে পারবে না। বা অনেক বই আছে, আপনি ব্রিটিশ কাউন্সিলের বই আছে, অনেক রিসোর্স পাবেন, বাট এটা আসবে when you speak from your heart, when you feel the language, you will automatically do it. You will automatically stress more important words and not stress less important words. It will happen. But এটা artificially করা যায়. It takes a lot of time. So you need to listen a lot of English and make the habit of speaking English. If it is your habit, if you speak from your heart and at feeling level যখন আপনার ইংলিশটা চলে আসে, তখন অটোমেটিক স্ট্রেস গুলো পড়বে। এখানে রুল বাউন্ড করা যায় না যে এই ওয়ার্ডটা স্ট্রেস হবে বা এই ওয়ার্ডটা স্ট্রেস হবে না। It depends on the meaning, it depends on the context and what do you mean.
ইট ডিপেন্ডস অন দ্যাট। সো ওইটাই আর কি। সো এটা রিদমটা আবার এটা ফ্লুয়েন্সির সাথে রিলেটেড। আবার আপনার যখন ফ্লুয়েন্সিটা ভালো হয় তখন রিদমটা ভালো হয়, তখন প্রনাউন্সিয়েশন স্কোরটা ভালো আসে। ফ্লুয়েন্সি খারাপ হলে প্রনাউন্সিয়েশনও খারাপ হয়ে যায়, একদম রিলেটেড। ফ্লুয়েন্সি এন্ড প্রনাউন্সিয়েশন সবসময় কাছাকাছি স্কোর থাকে। সো that's your question was accent matters or not. I won't say it doesn't matter. দুটা জিনিস ম্যাটার করে, প্রোডাকশন অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, word sounds, at the same time the rhythm of the sentences you are uttering. ওকে, সো আমরা কিন্তু খুব চমৎকার ভাবে অ্যান্সারটা পেয়ে গেছি যে অ্যাকসেন্ট কি ম্যাটার করে কিনা। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বন্ধুরা আমাদেরকে কমেন্টে লিখে জানাও। আমরা কমেন্ট থেকে 2টা প্রশ্ন পেয়েছি, একটু ইম্পর্টেন্ট, এটা একটু যদি আশিক ভাই উত্তর দিতেন। প্রথম প্রশ্নটা একটু পার্সোনাল, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখে জানিয়েছে তার স্ট্যামারিং এর প্রবলেম আছে, অর্থাৎ তার একটু কথা বলতে একটু তোতলাতে হয়, মানে এটা তার বাই নেচারই এরকম আর কি, সে কথা বলে। সো এই জিনিসটা কি ইমপ্যাক্ট ফেলে কিনা স্পিকিং টেস্টে? এটা আপনি যখন আইএলটিএস পরীক্ষা দেবেন তার আগে আপনাকে আইএলটিএস পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় যদি আপনি মেনশন করেন যে আপনার এই ডিসএবিলিটিটা আছে, তখন আপনার জন্য একটা তখন এক্সামিনারকে ওরা ইনফর্ম করে দেবে যে ওরা এই প্রবলেমটা আছে, তখন এক্সামিনার আপনার জন্য একটু টাইমটা রিল্যাক্স করবে, আপনি একটু লঙ্গার টাইম পাবেন হয়তো। এছাড়া আর এটার জন্য আপনি কোনো পেনাল্টিও পাবেন না বা কোনো অ্যাডভান্টেজও পাবেন না, আপনার জন্য টাইম ফ্লেক্সিবিলিটি একটু থাকবে যেহেতু আপনার স্ট্যামারিং এর সময়। এটাই হচ্ছে। কিন্তু যদি আপনি মেনশন না করেন রেজিস্ট্রেশনের সময়, তাহলে এক্সামের দিন গিয়ে যদি বলেন যে আমার এটা আছে, তাহলে কিচ্ছু করতে পারবে না ওরা। এক্স্যাক্টলি, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগে থেকে এই ব্যাপারটা মেনশন করতে হবে। আরেকটা প্রশ্ন আছে ভাইয়া আপনার কাছে, সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স জিনিসটা আসলে কি? This is vocabulary. Lexical comes from the word lexics. Lexics মানে আপনার vocabulary, যে ওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন ইংলিশে। সো সেটা আমি আগেও বলেছি যে 7 থেকে আপনার হায়ার লেভেল vocabulary, লেস কমন, ইডিওমেটিক, সফিস্টিকেটেড, প্রিসাইজ vocabulary লাগবে। 6 পর্যন্ত আপনার কমন ইনাফ vocabulary হলেই হবে। ঠিক আছে আশিক ভাইয়া, জেনে ফেললাম আমরা যে বন্ধুরা প্রশ্নগুলো করেছে। দেখেছো কিন্তু বাকি বন্ধুরা যে আমরা প্রশ্ন করলে প্রশ্নগুলোর উত্তরও দেই। সো তোমরাও তোমাদের প্রশ্নগুলোর সংকোচ না করে লিখে ফেলো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমাদের একটা কোয়েশ্চেন ছিল সবার জন্য যে আইএলটিএস এর স্পিকিং টেস্টে 3টা পার্টের টাইম ডিস্ট্রিবিউশনটা কি? সো আশা করি সবাই কমেন্টে দিচ্ছে। আচ্ছা, সো সবার জন্য একটা ছোট্ট কুইক কুইজ আছে আশিক ভাইয়ের পক্ষ থেকে, সেটা হচ্ছে সবাই এখন কমেন্টে লিখে জানাও যে টাইম ডিস্ট্রিবিউশনটা আসলে কি, যেটা একেবারে শুরুতে কিন্তু 3 পার্টস। হ্যাঁ, 3টা পার্টের কিভাবে টাইম ডিস্ট্রিবিউশনটা করতে হয় এটা একটু সবাই কমেন্টে লিখে জানাও। আমরা একটু সবার অ্যাটেনশন লেভেলটা চেক করি, কারণ হচ্ছে আইএলটিএস পরীক্ষায় ভালো ব্যান্ড স্কোর পেতে হলে অবশ্যই অ্যাটেনশন অনেক বড় একটা ম্যাটার। সো সবাই ঝটপট আমাদেরকে কমেন্টে এই জিনিসটা লিখে জানাও, আমরা ততক্ষণে পরের কোশ্চেনটা নিয়ে আলোচনা শুরু করতে পারি। এবং পরের কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স ইন পার্ট 1 অফ দ্য টেস্ট? থ্যাংক ইউ। So in the part 1, generally a question answer session, two-way session. You will be asked some questions, you will be answering the questions. So আমি এটাকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি আপনাদের সুবিধার্থে, ফেজ 1 এন্ড ফেজ 2, অর্থাৎ পার্ট 1 কে দু ভাগে ভাগ করা যায়। ফেজ 1 হচ্ছে ওয়ার্ম আপ। এখানে আপনার নাম জিজ্ঞেস করা হবে, এক্সামিনার নিজেও আপনাকে ওর নাম বলবে, আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করবে, where you are from. At the same time আপনার পাসপোর্ট বা আইডি চেক করা হবে, আইএসডি পাসপোর্ট লাগে বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে, সেই আইডিটা চেক করা হবে। এট দ্য সেম টাইম আরো একটা কোয়েশ্চেন হতে পারে আপনার হোম নিয়ে, অথবা প্রফেশন নিয়ে, অথবা এডুকেশন নিয়ে। হোম বলতে আপনার নেইবারহুড হতে পারে, বা আপনার রুমটা হতে পারে, বা বিল্ডিংটা হতে পারে। সো এই ধরনের কিছু ওয়ার্ম আপ কোয়েশ্চেন করা হয়। এটা মেইন পার্ট না, এটা ফেজ 1, আপনার সাথে পরিচিত হওয়া এবং ওয়ার্ম আপ হওয়া, দ্যাটস ইট। মেইন পার্টটা হচ্ছে ফেজ 2, যেটা পরের স্লাইডে আছে ফার্ন ভাই। সো ফেজ 2 তে গিয়ে এক্সামিনার আপনাকে কিছু ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স, হি উইল বি আস্কিং ইউ সাম ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স অন ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ নন কিছু টপিক। এখানে আমি কিছু টপিক দেখাচ্ছি, দেখেন এই ধরনের টপিকে সাধারণত পার্ট 1 এ কোয়েশ্চেন করে আপনাকে আপনার ফ্রেন্ডস নিয়ে, ফ্যামিলি নিয়ে, নেচার নিয়ে, ফুড, হেলথ,
healthcare, music, favorite things, likings, dislikings, etc. এগুলো ক্যামব্রিজ এক্সাম পেপারে পাবেন, বা ব্রিটিশ কাউন্সিলের যে সাইট techiles.org, সেখানে আপনি লটস অফ টপিকস পাবেন, কোয়েশ্চেন এক্সাম্পল টপিকস পাবেন। ক্যামব্রিজ এক্সাম পেপার গুলো যেটা ক্যামব্রিজ পাবলিশ করে, ক্যামব্রিজ কিন্তু অলরেডি 14 বুকস পাবলিশ করেছে। আপনি ক্যামব্রিজের 1 এবং 2 ফলো করবেন না, স্পিকিং তখন একটু ডিফারেন্ট ছিল, ফলো ফ্রম ক্যামব্রিজ 3 to 14। প্রত্যেকটা বইতে 4টা করে স্পিকিং এর কোয়েশ্চেন স্যাম্পল দেওয়া আছে, সেগুলো থেকে আপনি কোয়েশ্চেন গুলো পড়ে নিতে পারেন। সে ধরনের কোয়েশ্চেন আসে, কমন আসবে না, বাট ডাইমেনশন থাকবে, একটু ডিফারেন্ট থাকবে, বাট থিমেটিক্যালি হয়তো রিলেটেড থাকবে। সো এখানে কোয়েশ্চেন গুলো ফ্যামিলিয়ার, আপনার নোন এরিয়া, একেবারে আননোন কোন এরিয়া, আপনি এগুলোর উত্তরটা আপনি জানেন আপনার পার্সোনাল লেভেলে, আপনার ফ্রেন্ড, আপনার প্রিয় জিনিস, আপনার প্রিয় খাবার, আপনার হ্যাবিট, আপনার অ্যাক্টিভিটি নিয়ে কোয়েশ্চেন করা হবে। সো আমি এই কোয়েশ্চেন গুলোর দুটো স্যাম্পল দেখাতে চাই ক্যান্ডিডেটদের জন্য। ফারহান ভাই, পরের স্লাইডে আমার একটা স্যাম্পল আছে, রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। সো যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কোয়েশ্চেনে এখানে প্যাটার্নটা কি এবং এক্সামিনার আপনাকে কিভাবে অ্যাসেস করছে। এখানে দুটো সেট করা আছে। ফারহান ভাই, এটা কি একটু স্ক্রিনটা কি একটু বড় হবে? হ্যাঁ, শিওর ভাইয়া, আমি শিওর করছি। অলরাইট। সো এখানে এক্সামিনার আপনার সাথে এভাবে কথা বলে, লেটস টক অ্যাবাউট দিস, লেটস টক অ্যাবাউট দ্যাট, এভাবে সে টপিক টু টপিক জাম্প করবে। সো সাপোজ ফার্স্ট একটা এক্সাম্পল দেয়া আছে, লেটস টক অ্যাবাউট ভ্যাকেশন। সে ভ্যাকেশন নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করলো। এরকম একাধিক টপিকে আপনার সাথে কথা বলবে, ডিপেন্ডিং অন ইয়ার পারফরমেন্স। কয়টা টপিক সেটা ডিপেন্ড করবে টাইমের উপর। সো ফার্স্ট সেটটা যদি দেখেন, লেটস টক অ্যাবাউট ভ্যাকেশন, এখানে কিন্তু 4টা কোয়েশ্চেন আমি দেখাচ্ছি। 4টা কোয়েশ্চেনকে আমি 2টা ভাগে ভাগ করে নিই। এই কোয়েশ্চেনগুলো আমি খুব কেয়ারফুলি চুজ করেছি, দে আর রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলস। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এক্সামিনারের অ্যাঙ্গেলটা কি এবং কি সে অ্যাসেস করছে। ফার্স্ট 3টা কোয়েশ্চেন কিন্তু আপনার একেবারেই পার্সোনাল, যেমন হোয়াট ডু ইউ ডু অন ইউর ভ্যাকেশন, আপনি কি করেন ভ্যাকেশনে, what did you do on your last vacation, your experience, do you have a plan for the next vacation, এটাও আপনার পার্সোনাল। কিন্তু লাস্ট কোয়েশ্চেনটা, how have vacation activities changed in your country over the years, it's not about you anymore. লাস্ট কোয়েশ্চেনটা কিন্তু জেনারেল, লাস্ট কোয়েশ্চেন ইজ জেনারেল, ফার্স্ট 3 কোয়েশ্চেনস আর অ্যাবাউট ইউ। সো তাহলে বোঝা গেল অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন জেনারেল টাইপের থাকবে, আপনার কালচার নিয়ে, আপনার কান্ট্রি পিপল নিয়ে, আপনার কান্ট্রি সিচুয়েশন নিয়ে, ওই পার্সপেক্টিভে। এবং ভ্যাকেশন অ্যাক্টিভিটি আপনার দেশে আগে কেমন ছিল, এখন কেমন, এটা একটা ব্যাপার। Another thing I would like to draw your attention to, ফার্স্ট 3টা কোয়েশ্চেন্সে আপনি দেখতে পাচ্ছেন, how do you spend, what did you do you have a plan for the next। 3টা কোয়েশ্চেনে কিন্তু আপনাকে 3টা টেন্স মেনটেন করছো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এটা আইএলটিএস করবেই। পার্ট 1-এ এক্সামিনার আপনাকে অবশ্যই প্রেজেন্ট টেন্স সিচুয়েশনে কথা বলাবে, পাস্ট টেন্সে নিয়ে যাবে, আবার ফিউচার টেন্সে নিয়ে যাবে। কি দেখার জন্য, আপনি টেন্স ইউজ করতে কমফোর্টেবল কিনা। I said that fluency মানে আপনি কমফোর্টেবলি, এফোর্টলেসলি কথা বলতে পারেন। সো এফোর্টলেসলি আপনি ভার্ব পাস্ট টেন্সে কথা বলতে পারেন। পাস্ট টেন্স কত প্রকার ও কি কি এটা জিজ্ঞেস, এটা কোনোদিন ওর কনসার্ন না। আপনি কমফোর্টেবলি সুইচ করতে পারেন কিনা প্রেজেন্ট টু পাস্ট, পাস্ট টু প্রেজেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমরা অনেকেই স্ট্রাগল করি, ভালো লেভেলের ক্যান্ডিডেটরাও পাস্ট টেন্সে গেলে স্ট্রাগল করে থাকে, বিকজ পাস্ট টেন্সে কিন্তু আমরা রিয়েল লাইফে অত বেশি কথা বলি না, মোস্ট অফ দ্য কেস আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলি। সো একটা কোশ্চেন পাস্ট টেন্সে থাকবেই, আপনাকে পাস্ট টেন্সে নেবেই। দ্যাটস ওয়াই হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট আগে থেকেই পাস্ট ভার্ব টেন্স গুলো, যে ওয়েন্ট, ট্রাভেলড, এইট, এগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে এবং এক্সামিনার ভার্ব টেন্স গুলো খেয়াল করতে হবে। সেকেন্ডটাতেও দেখেন, ডু ইউ হ্যাভ এনি ফেভারিট কালার, প্রেজেন্ট টেন্স। সেকেন্ড কোয়েশ্চেন, ডিড ইউ লাইক দ্য সেম কালার হোয়েন ইউ আর আ চাইল্ড, সাথে সাথে আপনাকে পেছনে সে পুশ করলো যে পাস্টে যান, চাইল্ডহুড নিয়ে বলেন, কিভাবে আপনি ওই ল্যাঙ্গুয়েজটা হ্যান্ডেল করেন। সে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা পারপাস আছে, কোন কোয়েশ্চেন দিয়ে সে কোন অ্যাসেস, র্যান্ডম কোয়েশ্চেন কিন্তু সে করছে না, এগুলো সেট কোয়েশ্চেন্স। আবার পার্ট লাস্ট কোয়েশ্চেন যেটা, কালার, হাউ হ্যাভ লাইক আর দেয়ার এনি স্পেশাল কালার্স ইন ইউর কালচার, সেটাও কিন্তু আবার জেনারেল। সো আমি একটু সামারাইজ করি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। এখানে টেন্স রিলেটেড কোয়েশ্চেন থাকবে ডেফিনেটলি, বেশিরভাগ কোয়েশ্চেন পার্সোনাল হবে, অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন
প্রত্যেক টপিকে জেনারেল হবে। সেভাবে আপনাকে লেটস টক অ্যাবাউট দিস, লেটস টক অ্যাবাউট দ্যাট, সে একাধিক মোর দেন ওয়ান টপিকে আপনার সাথে ডিসকাস করবে। সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন পার্ট 1 in 4 to 5 minutes. সো চমৎকার ভাবে আমরা কিন্তু আমাদের প্রশ্নগুলো পেয়ে গেছি। তো ভাইয়া এই একটা প্রশ্ন আছে আচ্ছা আমার, সেটা হচ্ছে মনে করেন আমি একটা প্রশ্ন করা হলো, এটা যদি ভুল উত্তর দিই, মানে ভুল ফারহান ভাই, আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি না আমি। সেটা কি নাম্বার ব্যাক ফেলে? ফারহান ভাই, আপনার সাউন্ডটা একটু ভেঙে ভেঙে আসছে। ক্যান ইউ আস্ক দ্য কোয়েশ্চেন अगेन প্লিজ? হ্যাঁ ভাইয়া, সরি ফর দ্য টেকনিক্যাল ডিফিকাল্টিস अगेन। প্রশ্নটা হচ্ছে যদি আমাকে এমন কিছু প্রশ্ন করা হয়, কিছু একটা হতে পারে, সো ওই প্রশ্নের ইনফরমেশনটা যদি আমি ভুল দেই, সেটা কি আমার নম্বরে ইমপ্যাক্ট ফেলে? না, এটা যেহেতু পার্ট 1, এখানে পার্সোনাল বিষয়গুলো আপনার ইনফরমেশন তো আমার ভেরিফাই করার সুযোগ নেই। আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনি কোথায়, হোয়াট ডিড ইউ ডু অন ইউর লাস্ট ভ্যাকেশন, আপনি কি করেছেন, আমি কি জানি? আমি জানি না। এখন আপনি কি করেছেন, আপনি অস্ট্রেলিয়া গেছেন না আমেরিকা গেছেন, ইউ ক্যান সে দ্যাট, নো প্রবলেম। কিন্তু একেবারে দিনকে রাত আর রাতকে দিন তো করা যাবে না। যেটা আপনার যেমন জেনারেল কোশ্চেন, যেটা যে হাউ হ্যাভ ভ্যাকেশন অ্যাক্টিভিটিস চেঞ্জ ওভার দ্য ইয়ার্স ইন ইয়োর কান্ট্রি, এখানে তো আপনি ইনফরমেশন ভুল দিতে পারেন না। দ্যাট ওন্ট বি অথেন্টিক, দ্যাট ওন্ট সাউন্ড গুড, আপনিও ভালো ফিল করবেন না সেটা বলতে। বাট পার্সোনাল যেগুলো ইমাজিনেশন থেকে বলা যায়, ইউ ক্যান অ্যাড সুগার উইথ ইউর স্টোরি, নো প্রবলেম। ওকে, সো আমরা চমৎকার একটা ব্যাপার জেনে নিলাম। আমাদেরকে কিন্তু ভাইয়া কমেন্টে অনেকেই প্রথম প্রশ্নটার সঠিক উত্তর জানিয়েছে, যেমন হচ্ছে আমাদেরকে আহমদ এহসান জানিয়েছে যে সঠিক উত্তরটা, নোমান উদ্দিন জানিয়েছে, রিজভি জানিয়েছে, তুহিন বড়ুয়া জানিয়েছে। ওকে, সো আমরা পরবর্তী প্রশ্নটাতে তাহলে চলে যাই, যেটা বন্ধুরা আগে থেকে আমাদের কাছে জানতে চেয়েছিল। সপ্তম প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি স্পেশাল টিপস অন পার্ট 1 অফ দিস টেস্ট? Yes, of course I do have a number of. সো আমি এতক্ষণ যা বললাম, দ্যাট ইজ আইএলস আপনাকে কি দেবে, পার্ট 1 এ আপনি কিভাবে টেস্ট করবে, কিভাবে অ্যাসেস করবে, কি ধরনের কোয়েশ্চেন্স করবে। এখন বলছি আপনি কিভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবেন, হোয়াট উইল বি ইয়োর স্ট্র্যাটেজি। সো আমি একটা করে বলি। নাম্বার 1, অ্যান্সার ইন ফুল সেন্টেন্সেস, কমপ্লিট সেন্টেন্সেস। আপনার যতগুলো কথা বলবেন, কোনো ফ্র্যাগমেন্টস, ব্রোকেন ফ্রেজ বা ওয়ার্ডে কথা বলবেন না। অলওয়েজ কমপ্লিট, প্রত্যেকটি ইনফরমেশন হ্যাজ টু বি আ কমপ্লিট সেন্টেন্স। সাপোজ আপনাকে কোয়েশ্চেন করলো, ওয়্যার আর ইউ ফ্রম, ইফ ইউ সে ঢাকা, that's not a complete sentence. Or even if you say from Dhaka, that's not a complete sentence. Make it full, that I am from Dhaka. Make it a full sentence. That's very important, but কারণ এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাসেস করা হচ্ছে, আপনি সেন্টেন্স ফ্রেম করতে পারেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। when you watch some movies, হয়তো অনেক ডায়লগের মধ্যে দেখবেন ব্রোকেন ফ্র্যাগমেন্টসে কথা বলছে, ফুল সেন্টেন্স বলছে না, বাট ইটস কাইন্ড অফ ফর্মাল ইন্টারভিউ। এখানে আপনাকে কিন্তু সেন্টেন্স ফ্রেম আপ করতে হবে, দ্যাট ইজ নাম্বার 1. Secondly, expand your answer sensibly. It is expected that আপনি এক্সামিনারের চেয়ে একটু বেশি কথা বলবেন। এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করলো, ওয়্যার আর ইউ ফ্রম, আপনি বললেন আই এম ফ্রম ঢাকা, তাহলে ইকুয়াল হলো অ্যাড 1 more line or 2 more lines, একটু এডিশনাল ইনফরমেশন, বাট সেন্সিবলি, ইরেলেভেন্ট কিছু না, অতিরিক্ত প্যারোটের মতো বলার দরকার নেই। যে আমি জিজ্ঞেস করলাম, ওয়্যার আর ইউ ফ্রম, আই এম ফ্রম চিটাগং অ্যান্ড it's the commercial capital of Bangladesh, or I live in Dhaka but originally I am from Chittagong. এই যে additional একটা লাইন বললেন, that means that you are outspoken, you are communicative, you are not shy, isn't it? That's very important. Yeah. সো একটা প্রশ্ন, মনে করেন আপনি আমার আইএলটিএস এক্সামিনার এবং আমি হচ্ছে আইএলটিএস এর একজন এক্সামিনি, আমি পরীক্ষা দিতে এসেছি। সো আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার পরে কতক্ষণ পর্যন্ত আমি অ্যানসারটা দিব? এটা আসলে আপনার হেডেক না, এটা এক্সামিনারের হেডেক। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কোয়েশ্চেনটাকে ডেভেলপ করতে হয়, আপনার আনসার দিয়ে ইউ ক্যান কিপ স্পিকিং। এক্সামিনারই টাইমটা মেনটেন করবে, টাইমটা কিন্তু আপনার হেডেক না, টাইম কিপিং এক্সামিনারের দায়িত্ব। ইউ কিপ সেইং, ডেভেলপ দ্য আনসার্স, বাট ইরেলেভেন্ট কিছু আনবেন না। বাট পার্ট 1 এর ক্ষেত্রে আমি বলতে পারি যে 2, 3 বা 4টা সেন্টেন্স বলেন, অতিরিক্ত বলবেন না, যাতে অনেকে মেমোরাইজ করে আসে। কিছু কোয়েশ্চেন তো যেমন ওয়্যার আর ইউ ফ্রম, এটা তো করেই। সো আপনি মেমোরাইজ করে অনেক আনসার দিলেন, নট লাইক দ্যাট। এডিশনাল যেটা কমন সেন্স, যেটা অ্যাড করা যেতে পারে, সেটা অ্যাড করবেন, 1টা 2টা সেন্টেন্স বেশি বলবেন।
কেউ নামটা জিজ্ঞেস করলো, হোয়াটস ইউর নেম, আপনি বলেন আই এম আশিকুর রহমান, ইউ ক্যান কল মি আশিক। এই যে একটা সেন্টেন্স এক্সট্রা বললেন, এটাই, আর কিছু না। ওকে নেক্সট টিপ যেটা, সেটা হচ্ছে ওইটা আমি অলরেডি মেনশন করেছি স্যাম্পল দেখাতে গিয়ে, যে ফলো দ্য ভার্ব টেন্সেস অফ দ্য কোয়েশ্চেন্স। টেন্স নিয়ে সে আপনার সাথে এখানে গেম খেলবেই। সো আপনাকে ওর কোশ্চেনের ভার্ব টেন্স, ভার্ব ফর্ম, যে টেন্স ভার্ব ফর্ম যেটা সে ইউজ করছে সেটা পিক করেন। সে সে হোয়াট ডিড ইউ ডু অন ইউর লাস্ট ভ্যাকেশন, অন মাই লাস্ট ভ্যাকেশন আই ট্রাভেলড, আই ওয়েন্ট টু, পিক করে পাস্ট সিম্পল ফর্মে ইউজ করেন। সেটা একটু খেয়াল করবেন, সেটা অনেক ক্যান্ডিডেট নোটিস করে না, যে ও ভাবে যে আমাকে প্রেজেন্ট ফিউচারের কথা। সো দ্যাটস হোয়াট, ভার্ব টেন্সটা খেয়াল রাখতে হবে। এটা প্রত্যেকটা সেটেই কিন্তু এক্সামিনার এই কাজটা করবে। সো ইফ ইউ হ্যাভ টেন্স রিলেটেড প্রবলেমস, you can visit for resources to British Council sites as displayed in the comment boxes. So the next tip I would like to give you is that's interesting, which is related to Farhan Bhai's previous question. Use imagination if needed. এটা আমি বলছি না যে আপনি সবসময় ইমাজিনেশন থেকে কথা বলেন, স্টোরি টেলার হয়ে যান, এরকম কিছু না। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আপনার আনসার রিয়েল আনসার অনেক সময় থাকে না, বা তখন আপনার কিছুটা অ্যাড করে, যেহেতু এটা স্পিকিং টেস্ট, ইউ হ্যাভ টু স্পিক অ্যান্ড প্রেজেন্ট। কোয়েশ্চেন করলাম যে হোয়াটস ইউর ফেভারিট কালার, কোনো ক্যান্ডিডেট বলতে পারে নো আই ডোন্ট হ্যাভ এনি ফেভারিট কালার। তাহলে কনভারসেশনটা সামনের দিকে গেল না। অথবা আপনি একেবারে যদি ট্রু, সাপোজ let me share my experience. When I was a student back in the year 2007 or 8 maybe, I was taking a test, somebody asked me a question, যে describe your bedroom. So আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তাম, so I used to live in the dorm, so আমি রুম শেয়ার করতাম with the bachelors mess. So সেই রুম আমি কি describe করি, shabby messy room. If I describe it, my description will be poor. So instantly আমি সিদ্ধান্ত নিলাম I will describe an imaginary room. So I start imagining, fantasizing an ideal, beautiful, luxurious room, and I described it in a very good manner, and I got a good score. So এটা আপনার করার রাইট আছে, পার্ট, as long as it is a personal question, এটা করার সুযোগ আছে। But you should sound real, sound natural. আমি বলছি না যে you have to রিয়েল আনসার দিয়েও ডেভেলপ করা যেতে পারে, যেখানে দরকার। হয়তো আপনি একটা আপনার বেডরুমটা কেমন বলছেন, কারণ আপনার ওয়ালে কোনো ইমেজ নেই, আপনি বলছেন আছে, নো প্রবলেম। ভ্যাকেশন নিয়ে আপনাকে কোশ্চেন করা হলো, আপনি আসলে ভ্যাকেশনই নেই, ভ্যাকেশনে টাইমই পান না, বাট ইউ ক্যান সে ইউ ডু ইট বেসড অন দ্য রিয়েলিটি হোয়াট পিপল ডু। সো এটা কিন্তু আপনার ইফ ইউ আর এ স্টোরি টেলার বা ইফ ইউ আর ইমাজিনেটিভ, এটা আপনাকে পাওয়ারফুল স্পিকার বানায়। সবসময় স্টোরি বা ইমাজিনেশন পাওয়ারটা স্পিকিং এ হেল্প করে। যখনই পার্সোনাল বা এই ধরনের কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান ডু ইট, দ্যাট উইল হেল্প ইউ, বাট নট উইথ দ্য জেনারেল কোয়েশ্চেন যে আপনার কান্ট্রি সিচুয়েশন, বা পার্ট 3 তে এটা করা যাবে না। পার্ট 1 এ পার্সোনাল কোয়েশ্চেন গুলোতে, পার্ট 2 তেও কিছুটা করা যায় ইমাজিনেশন থেকে ইফ নিডেড। আমি আবার বলছি, আমি বলছি না যে আপনি সবসময় বলেন, দরকার হলে বলবেন, রিয়েল আনসার দেওয়া যায়। নেক্সট টিপ ফ্রম মাই সাইড উড বি ডোন্ট ডেসক্রাইব হোয়াট ইউ কান্ট ডেসক্রাইব। এই টিপ এবং আগের টিপ কিন্তু প্যারাডক্সিক্যাল এবং কন্ট্রাডিক্টরি ফারহান ভাই। আগেরটা আই সেড দ্যাট আপনি ইমাজিনেশন থেকে বলেন, অনেক বেশি বলেন, এর আগে বলেছি এক্সপ্যান্ড ইউর আনসার। এখন বলছি যে নো, যেটা ডেসক্রাইব করতে পারবেন না সেটা কাট করেন। সাপোজ আপনি আপনার লাস্ট ভ্যাকেশন নিয়ে বলছেন, এখন ইফ ইউ ওয়ান্ট টু include every bit of thing that happened in the last vacation, if you want to say the night before you hired a bus, and then what happened when you got on the bus in the morning, and every bit of thing, then you may put yourself in the uncomfortable situation. সব জায়গায় সব ইংলিশ ওয়ার্ড আপনার নাও জানা থাকতে পারে, সব ঘটনার ডেসক্রিপশন করা আপনার অ্যাবিলিটি নাও জানা থাকতে পারে। আপনি বিচে গিয়েছেন, কি এক্স্যাক্টলি কি করেছেন, আপনার পা কাটা গিয়েছে না কি হয়েছে, বেশি যেই জায়গাতে আপনার ডিসকমফোর্ট, সেই জায়গাতে ঢুকবেন না। বি ইন ইউর কমফোর্ট জোন, কমফোর্ট জোনের থেকে ডেসক্রাইব করেন। আপনি লাস্ট ভ্যাকেশন নিয়ে যদি বলেন যে ইউ ক্যান সে দ্যাট মাই লাস্ট ভ্যাকেশন আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্যামিলি, উই স্টেড ইন এ 5-star হোটেল, ইট ওয়াজ ভেরি luxurious, the rooms were big and exciting, we visited all the beaches, this beach, that beach, and in the evening we went shopping. On the beach we played football, and on the beach you can do anything, but we played football. So beaches e football খেলেছেন, you said that on the beach you can do anything, you can do scuba diving or sky what do you call it, ice skating or anything, but we played football. আপনি
স্টোরিটা কাট করে করে নিয়ে যাচ্ছেন। আপনি হোটেলে ছিলেন, বিচে গেলেন, আপনি শপিং এ গেলেন, সোভেনির কিনলেন এবং ইট আউট করলেন, কাট কাট করে আপনার কমফোর্ট জোনে থাকেন। আপনি নিজেকে নিজের উইকনেসটা যাতে কোনোভাবে শো না হয়, এটা এক্সাম। আপনি নিজের উইকনেসটা হাইড করবেন, স্ট্রেংথটা শো করে স্কোর নিয়ে চলে আসবেন, দ্যাটস ইট। সবকিছু বলতে হবে না, ইজন্ট খুব ইট? সো এটা কিন্তু রিয়েল লাইফের জন্য খুব ভালো একটা উপদেশ দিলেন আশিক ভাইয়া, যে সবকিছু সব জায়গায় বলতে হয় না। না, আপনার এটা জব ইন্টারভিউ বা ওইসব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এটা তো স্পিকিং টেস্ট, বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ টেস্ট। সেখানে আপনার কোন ল্যাঙ্গুয়েজটা, কোন গ্রামারটা আপনি জানেন না, কোন ওয়ার্ডটা আপনি জানেন না, এক্সামিনার এর সেটা কনসার্ন না। কোনটা আপনি ইউজ করেছেন সেটাই কনসার্ন। সো সেখানে আপনি Exactly. এমন একটা স্টোরি ঢুকাতে গেলেন যেখানে অনেকগুলো ইংলিশ আপনার জানা নেই, সেটা করবেন না, কমফর্ট জোনে থাকেন। That's it. And then the next tip I'd like to give you here is try to give positive answers. এটাও ইম্পর্টেন্ট। নেগেটিভ আনসার গুলো কনভারসেশন টার্মিনেট করে দেয়। আমি কাউকে যদি জিজ্ঞেস করি যে হোয়াটস ইউর ফেভারিট কালার, সে বললো নো, আই ডোন্ট হ্যাভ এনি। অথবা ডু ইউ হ্যাভ এ প্ল্যান ফর দ্য নেক্সট ভ্যাকেশন? নো। ডু ইউ লাইক সানগ্লাসেস? নো। ডু ইউ ওয়্যার পারফিউমস? নো। সো হোয়াট উইল ইউ সে? ইউজুয়ালি নো বললেও কিন্তু এক্সটেন্ড করা যায় যে হোয়াই নট, but most of the cases difficult. If you say yes, you can prolong the story and explain why yes, isn't it? So that makes it more interesting. So positive answer there, just a করেন, that is advisable. But I'm not saying that একেবারেই কোনো জায়গায় no বলা যাবে না, এর ধরনের কোনো রুলস দিচ্ছি না। no বলা যাবে, no বলে you can explain. For example, if you say I don't have a plan for the next vacation, you must have a reason, explain that. You just put the reason. বাট যদি ইয়াস বলেন, আমার মনে হয় অনেক বেশি সুন্দরভাবে ডেসক্রাইব করা যাবে যে yeah, on my next vacation I'm going to go to, suppose, Sylhet. I have a friend of mine there. I heard that it's a beautiful place, there are lots of hills and mountains there, so on my next vacation I'm going to go there. So অনেক বেশি সুন্দর করে বলা যায়। So these are the tips I have. One more thing is, if you don't understand a question examiner is asking, it's true for part 3 also, you have the right to ask him to repeat the question. You can do it, no problem. You can ask him, sorry sir, can you repeat that please? You'll repeat, there is no penalty for that. So আপনি যদি কোনো কোশ্চেন 100% না বুঝেন, অর্থাৎ স্লাইটলি যদি কনফিউজড থাকেন যে আসলে এক্সামিনার কি জিজ্ঞেস করেছে, আপনি প্রিজুমেবলি আনসারে যাবেন না। আপনি মেক শিওর করেন এক্সামিনারকে দিয়ে রিপিট করান। একবার করে রিপিট করাতে পারবেন আপনি, তারপর আপনি আনসারটা করেন। শিওর না হওয়া পর্যন্ত ভুল উত্তর দিয়ে দিলে এক্সামিনার কিন্তু আপনাকে রাইট ট্র্যাকে নাও আনতে পারে। ইউ গেট দ্য পেনাল্টি ফর দ্যাট, ইজন্ট ইট? সো ইউ ক্যান ডু ইট। এর জন্য খুব বেশি মানে কোনো ধরনের পেনাল্টি নেই। তবে একটা কোশ্চেনের জন্য আপনি যদি বারবার সরি বা পার্ডন বা রিপিট করতে বলেন, সেটা করা হবে না। অলরাইট, ফার্স্ট টাইম আপনি শুনে নিবেন, এটা হয়তো লিসনিং বা কোনো টেকনিক্যাল প্রবলেম। সেকেন্ড টাইম শুনে নিবেন, আপনি শুনেও বুঝেননি। সো আন্ডারস্ট্যান্ডিং ইজ পার্ট অফ স্পিকিং, সেটার জন্য হয়তো রিপিট করা হবে না। নেক্সট, লাস্ট ওয়ান ইজ স্পিক ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সামিনেশন দিতে গেলে, এবার ইন্টারভিউ ইন ফ্রন্ট অফ এন এক্সামিনার, সবাই একটু ফিয়ার বা এক্সামিনার কে মনে করে যে অনেক সুপারিয়ার বা এ ধরনের ইনফেরিয়রিটি থেকে কনফিডেন্সটা ব্রেক হয়। সো এক্সামিনার কিন্তু আপনার এমপ্লয়ার না, এটা জব ইন্টারভিউ না, ও আপনার বস না, isn't it? He's at your service, he's doing his job. You have registered for the exam, you paid for it, and he's doing his job. You are doing your job. এখানে কেউ কাউকে ফিয়ার বা রেসপেক্ট তো আমরা করি সবাই সবাইকে, দ্যাটস ভেরি নর্মাল ইন দ্য সোসাইটি। বাট আই উড সে ফার্স্ট রেসপেক্ট ইয়োরসেলফ। ওভার রেসপেক্ট করতে গিয়ে নিজের পারফরমেন্সটা ডাউন করবেন না। অলরাইট, ওভার পোলাইট হওয়ার দরকার নেই, স্পিক নর্মালি। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এন্ড ইট হ্যাজ টু বি ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ইজন্ট ইট? ক্লিয়ার এন্ড লাউড। যেটাই বলবেন কনফিডেন্টলি বলেন। আপনি ভুলভাল গ্রামারটা, আমার যা আছে গ্রামার ভুল হোক বা প্রনাউন্সিয়েশন ভুল হোক, ওখানে গিয়ে আর ওটা বোদার করবেন না। যা বলবেন কনফিডেন্টলি বললে কিন্তু একটু স্কোর বেশি পাওয়া যায়। অনেক অনেক ভালো স্পিকাররাও শুধু কনফিডেন্টলি বলে না বা ক্লিয়ারলি বলে না, নিজের উপর আস্থা নেই যে আমি যা বলছি ঠিক বলছি না, এমফাসাইজ দিয়ে বলা বা কোনো কিছুকে পাওয়ারফুলি প্রেজেন্ট করা, সেটা করছে না। দ্যাটস ওয়াই কিন্তু স্কোরটা একটু ডাউন হয়, কিছুটা ইনফ্লুয়েন্স তো এটা করেই। সো দিজ আর দ্য বেসিক টিপস আই হ্যাভ ফর পার্ট 1. I have another talk on speaking, then I will be talking about part 2 and part 3. ওকে, থ্যাংক ইউ আশিক ভাইয়াকে। অনেক চমৎকার ভাবে আজকে আমরা বুঝে নিলাম যে আইএলটিএস এর যে স্পিকিং পোর্শনটা আছে, সেই স্পিকিং পোর্শনে কোন কোন জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা পজিটিভ কথা বলার চেষ্টা করব, কারণ আমরা কিন্তু অবচেতন মনেই যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে কেমন আছেন, তখন আমরা কি বলি আশিক ভাই? আমরা কি বলি যে খারাপ আছি? আমরা কিন্তু সচরাচর বলি যে আমরা ভালো আছি। কারণ হচ্ছে
একেবারে যদি স্বাভাবিক সেন্সে বলি, আইএলটিএস এর এক্সপার্টিস থেকে না, স্বাভাবিক সেন্সে যদি বলি তাহলে ব্যাপারটা এরকম যে ভালো নাই বা একটা নেগেটিভ ঘটনাকে রিজনিং দিয়ে বোঝানোটা আমাদের জন্য একটু ক্রিটিক্যাল। মানে আমরা আসলে ওভাবে করে চিন্তা ভাবনা করতে শিখি না ছোটবেলা থেকেই। সো দ্যাট এই জিনিসটা কিন্তু আইএলটিএস এর স্পিকিং এক্সামেও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অ্যান্সার গুলো পজিটিভ ভাইব দেওয়ার ট্রাই করব। রাইট আশিক ভাই? রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, সো আজকে আমাদের কাছে মনে হয় বন্ধুদের আর তেমন কোনো প্রশ্ন নেই, কারণ আজকের সেশনটা অত্যন্ত চমৎকার হয়েছে। আমি নিজেও পার্সোনালি অনেক কিছু শিখেছি। আজকের যে সেশনটা আমাকে আরো বেশি কনফিডেন্ট করেছি, আশা করি আমাদের বন্ধুরাও বেশ কনফিডেন্ট হয়েছে। আশিক ভাইয়ের নেক্সট এপিসোড কবে, বা আশিক ভাই নেক্সট আমাদেরকে কি শেখাচ্ছেন? I think it's on the 19th, and on that day we'll be talking about IELTS speaking part 2 and IELTS speaking part 3. ওখানে কিভাবে এক্সাম নেওয়া হয় এবং ওখানে আপনার স্ট্র্যাটেজি কি হবে, that is more important and more challenging. ওকে, So I welcome you, I invite you to that. Yeah. সো আজকে আশিক ভাই কিন্তু ইনডিরেক্টলি বলেই দিলেন যে আজকের সেশনটা সোজা ছিল, এই জন্য এত ভালো লেগেছে। পরের সেশনটা কঠিন এবং ক্রিটিক্যাল একটা টপিক নিয়ে হবে। আশা করি সবাই আরো মনোযোগ দিয়ে আমাদের সাথে জয়েন করবেন, খাতা কলম সাথে রাখবেন, নোট ডাউন করবেন। আমরা অনেকগুলো রিসোর্স কমেন্ট সেকশনে দিয়ে দিই, সেগুলোকে অবশ্যই ভিজিট করবেন। পরবর্তী সেগমেন্টে, পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আজকের মতো আমি ফারহান সাকিব, এবং আশিক ভাইও আমার সাথে এই মুহূর্তে এই এপিসোড থেকে বিদায় নিচ্ছেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। Goodbye.